হিমাচলের পথে বেরোলে বেশিরভাগ মানুষ খোঁজে বড় বড় ঠিকানা, মানালি, কেলং, জিসপা। আমিও খুঁজেছিলাম, কিন্তু এই যাত্রায় আমার সবচেয়ে বেশি মনে থেকে গেছে এক অন্য জায়গা। চন্দ্রভাগা নদীর তীরে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮,০০০ ফুট ওপরে, পাহাড়ের বুক জুড়ে ছড়িয়ে আছে এক ছোট্ট জনপদ, লাহুলের উদয়পুর। এখানে সকাল শুরু হয় নদীর শব্দে, আর সন্ধে নামে পাহাড়ের ছায়া রেখে। একদিকে প্রাচীন মন্দিরের ঘণ্টার ধ্বনি, অন্যদিকে হিমালয়ের নিরবিচ্ছিন্ন নীরবতা। আর এই দুইয়ের মাঝখানে ধীরে ধীরে বয়ে চলে এখানকার জীবন। হয়তো সেই কারণেই উদয়পুরকে শুধু একটি জায়গা বলে মনে হয় না, মনে হয় পাহাড়ের বুকে লুকিয়ে থাকা এক টুকরো শান্তি। গুড মর্নিং ফ্রম শিশু। কিন্তু এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা শিশু থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। আশেপাশে দেখতে পাচ্ছ একটি মানুষও নেই। এবং ড্রাইভার দাদাকে যখন জিজ্ঞাসা করলাম, ড্রাইভার দাদাও বলল যে আমিও কোনোদিনও কিন্তু এখানে আসিনি। জায়গাটার নাম হচ্ছে দালাং ভ্যালি। বরফ ঢাকা পাহাড়, হিমবাহের স্বচ্ছ জল আর গভীর নীরবতায় ঘেরা দালাং ভ্যালি যেন প্রকৃতির লেখা এক অসমাপ্ত কবিতা। পাহাড়ের বুক চিরে বয়ে চলা নদীর স্রোত এই নীরবতায় যোগ করে এক অদ্ভুত সুর। এখানে সময় ধীরে চলে, আর প্রকৃতির এই দৃশ্য মনে করিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলো এখনো ভিড়ের বাইরে লুকিয়ে আছে। চারিদিকে এত সুন্দর ভিউ এবং তার সাথে এইরকম ওয়েদার, পাশে এরকম নদী বয়ে যাচ্ছে, মানে সত্যি বলতে সময় কি করে কেটে গেছে বুঝতে পারিনি। প্রায় আধ ঘন্টা ধরে আমি এখানে রয়েছি এবং সময় কিভাবে কাটে এখানে বোঝা যায় না। তাই আমার মনে হয় দিস ইজ ওয়ার্থ ইট, এই জায়গাটা আসা। তবে শিশু থেকে দালাং ভ্যালি আসার রাস্তাটাও দারুণ সুন্দর। নদী আর পাহাড় যেন শেষ পর্যন্ত চোখের পথপ্রদর্শক হয়ে থাকে। যাত্রার শেষের কিছু পথের দুর্গমতা ক্লান্তি এনে দিলেও এখানে পৌঁছানোর পর দালাং ভ্যালির সৌন্দর্যের কাছে সেই সব ক্লান্তি নিমিষেই হার মেনে যায়। এখানে থাকার জন্য রয়েছে কয়েকটি হোমস্টে, ফলে প্রকৃতির কোলে রাত কাটানোর ইচ্ছে থাকলে অন্তত থাকার কোনো অসুবিধাই হবে না। ভাগা নদীর পথ ধরে আরও কিছুটা এগিয়ে গেলেই দেখা মিলবে চন্দ্র নদীর, আর তারপরেই চোখে পড়বে টান্ডির সেই অপূর্ব দৃশ্য। লে মানালি হাইওয়ে ধরে আমরা এগিয়ে যাচ্ছি উদয়পুরের দিকে, এবং তার মাঝখানে পড়লো আমাদের সামনে টান্ডি। টান্ডি ফেমাস তার সিনিক বিউটির জন্য। রয়েছে এখানে চন্দ্র নদীর অসাধারণ ভিউ, স্বচ্ছ নীল জল, তার সাথে রয়েছে বরফে ঢাকা পাহাড়ের দৃশ্য। তাই এখানে আমরা কিছুক্ষণ থাকবো, একটু চা খাবো, তারপরে আবার বেরিয়ে পড়বো সামনের দিকে। টান্ডি বিখ্যাত তার সঙ্গমের জন্য। চন্দ্র আর ভাগা নদী এসে মিলে মিশে একাকার হয়ে গেছে এখানে। সেই নদীর সঙ্গমস্থলের বহমান রূপ, আর তার ঠিক পেছনে বরফে ঢাকা বিশাল পাহাড়ের দৃশ্য যেন রূপকথা গল্পের মতো মনে হয়। টান্ডিকে বিদায় জানিয়ে এরপর আমাদের গাড়ি এগিয়ে চলল উদয়পুরের দিকে। এখানকার রাস্তা যেন চোখের জন্য এক পরম আরাম। প্রতিটি মোড় ঘুরলেই ধরা দেয় প্রকৃতির নতুন ও সমপরিমাণ রূপ সৌন্দর্য। পাহাড় আর নদীর সেই অতুলনীয় দৃশ্য উপভোগ করতে করতেই আমরা এসে পৌঁছলাম এক অদ্ভুত ও ঐতিহাসিক স্থানে, ত্রিলোকনাথ মন্দির।
পাহাড়ের কোল ঘেঁষে নীল আকাশ এবং ঠান্ডা বাতাসের মাঝখানে রয়েছে এক অনন্য দেবস্থান, যার নাম ত্রিলোকনাথ মন্দির, যেখানে শিব এবং বুদ্ধ একই সাথে বিরাজ করেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৭০০ মিটার উঁচুতে অবস্থিত এই ত্রিলোকনাথ মন্দির পাহাড়ের কোলে হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক অপূর্ব সহাবস্থানের প্রতীক। আর মাত্র ১৫ কিলোমিটারের পথ, কিন্তু পাহাড়ি দুর্গম রাস্তার জন্য সময় লাগছিল অনেকটাই। অবশেষে অন্ধকার নামার ঠিক আগেই আমরা এসে পৌঁছলাম এমন এক অদ্ভুত জায়গায় যার চারপাশের দৃশ্য ঠিক মানালির মতো, অথচ কোনো পর্যটকের কোলাহল কিংবা ব্যস্ততা নেই। এই জায়গাটার নাম মিনি মানালি। উদয়পুরের নাম শুনলেই সবার আগে আমাদের মনে পড়ে রাজস্থানের কথা, কিন্তু হিমাচল প্রদেশের লাহুল ডিস্ট্রিক্টে রয়েছে আরেকটি উদয়পুর, যার মধ্যে কিন্তু আবার রয়েছে মিনি মানালি। কেন মিনি মানালি? তার জন্য আগে একটুখানি এখানকার সিনিক বিউটিই দেখুন। ঘন পাইন বনের ছায়ামাখা পথ, যার মাঝখান দিয়ে যাওয়ার পথে মাঝে মাঝেই উকি মারে চেনাব নদীর সেই গাঢ় নীল জলরাশি। বিশাল এই নিস্তব্ধতার বুকে আর কাউকে না পেলেও যেন নিজেকেই নতুন করে খুঁজে পেলাম। পাহাড়ের হিমেল বাতাস আর পাইনের মিষ্টি গন্ধে কখন যে দিন ফুরিয়ে এলো টের পাইনি। নদীর তীরে বসেই কেটে গেল অনেকটা সময়। পেছনে আমার বরফে ঢাকা পাহাড় এবং পাশ দিয়ে বয়ে যাচ্ছে চেনাব নদী, যার জল একদম কনকনে ঠান্ডা। এই অভিজ্ঞতাটা বা এই ফিলিংসটা বুঝিয়ে বলা যায় না, কারণ এইখানে একজন কেউ কথা বলছে না, একটা এক্সট্রা কোনো আওয়াজ নেই, শুধুমাত্র চেনাব নদী বয়ে যাওয়ার এই কলকলে আওয়াজ যেন কানকে শান্ত করছে। পরদিন সকালে ঘুম ভাঙতেই প্রথমবার চোখের সামনে ভেসে উঠল উদয়পুরের আসল রূপ। কাচের মতো পরিষ্কার নীল আকাশ, একদিকে বাদামি পাহাড় তো অন্যদিকে বরফে ঢাকা রূপলি শৃঙ্গ, আর ঠিক নিচে বয়ে চলা নদী ঘিরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট কিছু বাড়ি। পাহাড়ি এই শান্ত জনপদে সময় যেন থমকে দাঁড়িয়ে আছে, নেই কোনো মানুষের হুড়োহুড়ি বা কাজে ফেরার তাড়া। আর সেই ছন্দের সাথে মিশে গিয়ে উদয়পুরকে সত্যি করে বুঝতে আমায় পায়ে হেঁটে ঘুরে দেখতে হলো এই গ্রামটা। উদয়পুরে আসার পরে সকালবেলা বেরিয়ে আমাদের একটা সুযোগ হলো 100 বছরের একটি পুরনো মাড হাউস দেখার। চলো তাহলে তোমাদেরকেও নিয়ে যাই এবং ভেতরে কিরম এক্সপিরিয়েন্স হয় সেটাও তোমাদের জানাই। ये है तंदूर लगा हुआ है हमारा मड हाँ, हाँ। हाउस। आप रहती इधर ही है? परे वाले रूम में तो बैठे इधर हैं। कोई नहीं रहता? यहाँ पे कोई मेहमान आएंगे तब रखते हैं हम लोग ना। ओ अच्छा, हाँ जी। तो ये ज्यादा भी पूरा ठंड लकड़ी का है? नहीं है ये तंदूर वो है, यहाँ से आग जलाएंगे फिर अच्छा। ये लोहे का। तो ये घर गर्म रखता है हाँ गर्म रहता है बिल्कुल। और आप लोग खाना इधर ही बनाते खाना हैं? भी बनाते हैं रोटी वगैरह। हाँ जी। ओ अच्छा, फिर बैठ के अपना आग सेक के गप्पे लगाएंगे, एंजॉय करेंगे। ये मतलब आपका ठंड में जब बर्फ पड़ता है तो आप लोग तब इधर हाँ रहते हैं जी। या आप नीचे चले जाते हैं? नीचे यहीं पे रहते हैं, घर में ही रहते घर में ही हैं। रहते हाँ हैं? जी। तब तो ये आपका सारा दिन चलता रहेगा। हाँ जी सारा दिन। और ये घर कितना पुराना है? ये तो भैया बोल रहे थे 100 साल से 100 ज्यादा। साल से भी ज्यादा है शायद, मेरे को जितना पता। मेरे को यहाँ पे आके शादी करके 18 साल हो रहे हैं यहाँ पे। দিদির সাথে প্রায় আধা ঘন্টা গল্প করে ফেললাম। জানতে পারলাম তাদের সারা বছরের রোজ নামচা। तो ये घर कभी टूटता नहीं है वैसे? नहीं टूटता है ये। बारिश या पानी से गर्मियों में इतना ठंडक जैसे रहता है कि ट्रीज की रोज की क्या बोलते हैं पंखे की जरूरत नहीं अच्छा। पड़ता है यहाँ पे, ठंडा जैसा हो जाता है। सर्दियों में बहुत गर्म रहता है। कुछ गर्म रहता है? हाँ जी। बारिश होता है तो पिघलता नहीं है, ये कुछ नहीं होता है? इतना नहीं है। फिर ऊपर से वो बना के रखा हो ना सब कुछ। और साइड में भी तो आपका मिट्टी है, वो भी पिघलता नहीं है? नहीं पिघलता है इतना। अच्छा, हाँ जी। উদয়পুরে সারা বছরই টুকটাক চাষাবাদ চলে, তবে অনেকেই হয়তো জানেন না এখানকার মিষ্টি ও রসালো আপেলের কথা। কিন্তু সত্যি বলতে
উদয়পুর আমার কাছে স্রেফ মানচিত্রে থাকা কোনো গন্তব্য নয়। এখানকার মানুষ, তাদের সহজ সরল সংস্কৃতি আর চারপাশের শান্ত সৌন্দর্য সারা জীবন আমাকে মনে করিয়ে দেবে পাহাড়ের এই কোণে আসাটা আমার জীবনের অন্যতম সার্থক সিদ্ধান্ত ছিল। আমরা এসে পৌঁছেছি উদয়পুরে। এই উদয়পুর কিন্তু হিমাচল প্রদেশে, এবং কোথায় থাকবে সেই নিয়ে অনেকেই প্রশ্ন করো যে কোন জায়গার ভিউ ভালো হবে, কোন জায়গায় থাকলে সেখানকার ফেসিলিটি ভালো হবে। আমরা যেই হোটেলে রয়েছি সেইখানে তোমরা থাকতে পারো। এখানকার ভিউ এই বারান্দা থেকে এই রকম। এবং যারা আপেল গাছ পছন্দ করো তাদের জন্য এই সামনেই রয়েছে গোটা গোটা আপেল। তবে এই আপেল পেরে খেতে যারা মালিক তারা বারণ করেছে। তারা বলেছেন আপনাদের খাবার থাকলে আমাদের এইখানে আপেল পাড়া রয়েছে, সেইগুলো খান। আপেল গাছে দেখতে ভালো লাগে, তাই সেটা সেইখানেই থাকতে দিন, সময় হলে ওনারা পেরে নেবে। তো যাই হোক, এই হোটেলে এলে সেইখানকার রুম কীরকম একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে ঢুকলে এই হচ্ছে রুম। এখানে আমরা এখন জাস্ট রেডি হচ্ছি। অর্ণব, বুয়া, এইখানে রয়েছে একটা বড় বেড যেখানে আমরা তিনজনে শুয়েছিলাম। এখানে রয়েছে আলমারি, একটা আয়না, এবং এই হচ্ছে ওয়াশরুম, যেটা যথেষ্ট পরিষ্কার। दीदी आपका ये होमस्टे का नाम क्या है? होम स्टे का नाम जिलफाट 18 ये कहाँ पर है? उदयपुर ये एकदम उदयपुर सिटी में ही है। सिटी में ही है जी, बाजार की। आपका इसका प्राइस रेंज कितना है? मतलब कि एक कमरे का 1000 ही है जी। कितना जन रह सकते हैं? 2 या 3 अच्छा। जी। और खाना आपका अलग से? अलग से है जी खाने का। ठीक है। आपका ये कितना साल तक मतलब पूरा साल खुला रहता है आपका ये? मतलब कि 3 महीने तो बंद रहेंगे, 3-4 महीने तक। वो कौन सा टाइम में होता है? दिसंबर, जनवरी, फरवरी, मार्च तक, अप्रैल लास्ट ये तक पूरा खुल स्नोफॉल रह जाएगा। जाता हाँ है? जी, हाँ जी। ओके ओके। खाना फिर सिंपल घर की तरह मिलेगा। हाँ, खाना क्या क्या ऑप्शन रहता है आप थोड़ा बता दीजिए। खाना सिंपल घर की तरह जो आप लोग करेंगे वही सिंपल मिलेगा। हाँ जी, सिंपल जो घर में बनाते हैं, और लोकल उसमें भी मिल जाएंगे आपको। जैसे हम लोग लाहौल में बनाते हैं, चिल्लट बनाते हैं, और थुक्पा टाइप का बनाते हैं। अच्छा, हाँ जी। ठीक है जी, थैंक यू।